ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি এবং ব্রিটেনের সংবিধানের কিছু শর্ট ভিডিও তৈরি করেছি। আজকে আমি মার্কিন সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। এটা ক্লাস 11-এ রয়েছে এবং এখানে বিএ ক্লাসে যে কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট সেটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইউপিএসসি পরীক্ষাতেও কম্পারেটিভ গভর্নমেন্ট রয়েছে। আমি একাধিক সংবিধানের বৈশিষ্ট্য এবং একাধিক সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিও হচ্ছে মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য। মার্কিন সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষুদ্র সংবিধান, লিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্র পরাধীন দেশ ছিল, ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির উপনিবেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আগে 13টি উপনিবেশ। 13টি উপনিবেশে ব্রিটিশ আধিপত্য ছিল। 13টি উপনিবেশের জনগণ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1776 সালে সংগঠিত হয়ে ঔপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত। 1776 সালে এই যুদ্ধ শুরু হয়, শেষ হয় 1783 সালে। এই ক বছর ধরে সেখানে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ হয়। কিন্তু সংবিধান তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সময় লাগে, দেরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে 1783 সালে। 83, 84, 85, 86, 87 সালে, অর্থাৎ 3 বছর পর 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 13টি উপনিবেশের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি এখানে উপস্থিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে 1787 সালে এবং তারা একাধিক সম্মেলনের মাধ্যমে 2 বছর ধরে 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মাত্র 10-12 পাতার সংবিধান, মাত্র 4000 ওয়ার্ড নিয়ে তৈরি একটি সংবিধান তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র একটি সাধারণতান্ত্রিক রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র একটা উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শের উপর উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে। প্রত্যেকটা দেশের সংবিধানের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবহিত হলে বা জানলে বা আলোচনা করলে সেই সংবিধানের প্রকৃতি সম্পর্কে বোঝা যায়। তো মার্কিন সংবিধানের ক্ষেত্রেও এই বক্তব্যের ব্যতিক্রম ঘটেনি। মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য জেনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এবং রাজনীতি এবং সেই সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা কি ধরনের বা সংবিধানের স্বরূপ কি তা আমরা জানতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনার মধ্য দিয়ে। আমরা বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে তুলে ধরবো। 1 নম্বর বৈশিষ্ট্য, মার্কিন সংবিধান বা ইউএসএ সংবিধান হলো পৃথিবীর মধ্যে সবথেকে ছোট সংবিধান এবং প্রথম লিখিত সংবিধান। দেখো, ইউএসএ বললাম, ইউএসএ মানে কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার আগে 13টি উপনিবেশ ছিল, 13টি ভূখণ্ড ছিল। 13টি ভূখণ্ডকেই ব্রিটিশ উপনিবেশিক সরকার শাসনের নামে শোষণ করত, অত্যাচার করত। এবার 13টা উপনিবেশ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে তারা স্বাধীনতা লাভ করেছে। পরে
13টি আর 13টি হিসাবে না থেকে তারা ঐক্যবদ্ধ হয়েছে, ওই 13টি ভূখণ্ড ঐক্যবদ্ধ হয়েছে, সেই জন্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাম হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্র নাম হয়েছে। একে আমেরিকাও আমরা বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মানে অনেকগুলো ভূখণ্ড ইউনাইটেড হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে বলে একে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়। সব থেকে ক্ষুদ্র সংবিধান এটা আমি বললাম, এবং এটা লিখিত সংবিধান। জর্জ ওয়াশিংটনের সভাপতিত্বে ফিলাডেলফিয়া সম্মেলনে 1787 সালে মার্কিন সংবিধান রচনার কাজ শুরু হয়। ফিলাডেলফিয়া সম্মেলনে একদিন বা দুদিন না, ধারাবাহিকভাবে 2 বছর ধরে সেখানে মিটিং হয়, এবং মার্কিন সংবিধানের প্রতিনিধি অর্থাৎ রচয়িতা যারা, তারা হলো জাহাজ মালিক, সে দেশের জমিদার ধনী এবং সে দেশের মেনলি শিল্পপতিরা এই সংবিধান রচনার কাজে ব্যস্ত ছিলেন। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে, তাই পুঁজিপতিদের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন, এবং মার্কিন সংবিধান হচ্ছে সেখানে শ্রমিক শ্রেণীর, কৃষক শ্রেণীর কোনো প্রতিনিধি ছিল না। যাই হোক, সম্মেলনের মাধ্যমে 2 বছর ধরে 1787 থেকে 1789 এই 2 বছর ধরে সম্মেলনের মাধ্যমে মার্কিন সংবিধান গৃহীত হয়। এই মার্কিন সংবিধান হচ্ছে 10 থেকে 12 পাতার সংবিধান, এবং ওয়ার্ডের সংখ্যা হলো 4000। এটা দীর্ঘ 236 বছরে সংশোধন হয়েছে মাত্র 27 বার, এবং এর সর্বাধিক এর বর্তমান ওয়ার্ডের সংখ্যা 6000, এবং বর্তমানে এর মানে পাতার সংখ্যা, তার পেজের সংখ্যা হচ্ছে 15-16 পাতা। 2 নাম্বার বৈশিষ্ট্য। মার্কিন সংবিধানের দ্বিতীয় বৈশিষ্ট্য বা 2 নাম্বার বৈশিষ্ট্য, দুষ্পরিবর্তনীয় সংবিধান। তোমরা জানো যে সংবিধানকে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এই 2 ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু সংশোধন পদ্ধতি অনুযায়ী। সংবিধানকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, রিটিন, আনরিটিন, লিখিত অলিখিত ভাগ করা যায়। আর এখানে একটা মনে রাখবে যে সংশোধন পদ্ধতি অনুযায়ী সংবিধানকে সংশোধন করা যায়। সংশোধন পদ্ধতি অনুযায়ী সংবিধানকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন অর্থাৎ সুপরিবর্তনীয় সংবিধান, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। মার্কিন সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, কেন্দ্রীয় যে মানে সংবিধান, অর্থাৎ গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান, সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় যে আইনসভা, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা, সেই জন্য আমি কেন্দ্রীয় আইনসভা বললাম। তখন রাজ্যে রাজ্যে আইনসভা আছে। তা এই কেন্দ্রীয় আইনসভাতে উভয় কক্ষে, কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস, কংগ্রেসের 2টি কক্ষ, নিম্ন কক্ষ জনপ্রতিনিধি সভা, উচ্চ কক্ষ হচ্ছে সিনেট। উভয় কক্ষে তোমার মার্কিন সংবিধানকে সংশোধন করতে গেলে 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধনী বিল আইন আনতে হবে। আনার পরে সেই সংবিধান সংশোধনী বিলকে 2/3 মেজরিটির ভিত্তিতে, অর্থাৎ 3 ভাগ উপস্থিত সদস্যের, মোট উপস্থিত সদস্যের 3 ভাগের 2 ভাগ সদস্যের সমর্থন করলে তোমার মার্কিন সংবিধানকে সংশোধন করা যাবে। এছাড়া মার্কিন সংবিধানকে রাজ্যগুলির সম্মতির জন্য পাঠানো হয়। তোমরা জানবে যে 50টা অঙ্গরাজ্য আছে। 50টা অঙ্গরাজ্য অর্থাৎ 4 ভাগের 3 ভাগ অঙ্গরাজ্য যদি এই সংবিধান সংশোধনী প্রস্তাবকে পাশ করে, অনুমোদন করে, তাহলে মার্কিন সংবিধান পরিবর্তিত হবে। তাহলে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সংশোধন পদ্ধতি, এটা অত্যন্ত জটিল। কংগ্রেসের নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা এবং উচ্চকক্ষে সিনেটের দ্বারা 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধনী প্রস্তাব পাশ হতে হবে, এবং রাজ্যগুলির কাছে পাঠানো হবে। রাজ্যগুলির 4 ভাগের 3 ভাগ সদস্য, 4 ভাগের 3 ভাগ আইনসভা, রাজ্য আইনসভা সমর্থন করলে এবং পাশ হলে তারপর রাষ্ট্রপতি সই করলে মার্কিন সংবিধানকে সংশোধন করা যাবে। এই পদ্ধতিটা অত্যন্ত জটিল পদ্ধতি। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আজকে
36 বছর পরেও সেখানে মাত্র 27 বার সংশোধন করা হয়েছে। তবে সংবিধান সংশোধন শুধু সংশোধন পদ্ধতির উপর নির্ভর করে না। সংবিধান সংশোধন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র একথা আমরা স্বীকার করব, কিন্তু পাশাপাশি এটা আমরা মনে রাখব যে সংবিধান চালু হওয়ার 2 বছর পর অর্থাৎ 1791 সালে প্রথম ফার্স্ট সংশোধন শুরু হয়েছে এবং একটানা ওই 1791 সালে 10 বার সংশোধন হয়েছে। তাহলে একটা সংবিধানকে এক বছরে 10 বার সংশোধন করা গেল। তাহলে এখানে কি দুষ্পরিবর্তনীয় মনে হচ্ছে? মনে হচ্ছে না। তাহলে এটা তোমরা জেনে রাখো যে সংবিধান সংশোধন শুধু সংশোধন পদ্ধতির উপর নির্ভর করে না, এটা নির্ভর করে যারা শাসক তাদের উপর, শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপরে সংবিধান সংশোধন নির্ভর করে। আর পুঁজিবাদী উদারনীতি গণতন্ত্রে পুঁজিপতি শ্রেণী, সম্পদশালী শ্রেণী, তারা জনপ্রতিনিধিদের বা আইনসভাকে প্রভাবিত করে সংবিধানকে প্রয়োজনে তাদের শ্রেণী স্বার্থে বারবার সংশোধন করতে পারে, আবার প্রয়োজনে শ্রেণী স্বার্থে তারা সংশোধন নাও করতে পারে। সুতরাং মার্কিন সংবিধান যেমন দুষ্পরিবর্তনীয়, তবু আমরা দেখব যে সুপরিবর্তনীয়তার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করছি। যাই হোক, অ্যাভারেজ আমরা বলবো মার্কিন সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তন। নাম্বার 3 নম্বর বৈশিষ্ট্য জনগণের সার্বভৌম ক্ষমতা। জনগণের সার্বভৌমত্ব বা পপুলার সভরেন্টি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে মার্কিন সংবিধানের উৎস হলো মার্কিন জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনা রয়েছে, লিখিত সংবিধান হলেই তার একটা প্রস্তাবনা থাকে। তো এই লিখিত সংবিধানে হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রস্তাবনা আছে, আর প্রস্তাবনার শুরুতেই লেখা আছে উই দ্য পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা মার্কিন জনগণ। এখানে বলা হয়েছে যে মার্কিন সংবিধান হলো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সংবিধান, আর মার্কিন সংবিধান মার্কিন জনগণকেই বিশেষভাবে মেনে চলবে, অর্থাৎ জনগণ সংবিধানের ক্ষমতার উৎস। মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কি বলবো যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে ভিত্তি করে যেসব শাসক শ্রেণী ক্ষমতা আসবে বা যে দল ক্ষমতা আসবে, তাদেরকে মনে রাখতে হবে যে আমরা সংবিধান অনুযায়ী কাজ করব, আর এই সংবিধানটা জনগণের জন্য ব্যবহার করব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কথা মনে রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য কি মার্কিন সংবিধানের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, সেটা হলো সংবিধানের প্রাধান্য। কনস্টিটিউশন এখানে বড়, এটা থিওরি যে সংবিধান যদি লিখিত হয়, মার্কিন সংবিধান লিখিত, আমরা বলেছি যে এটা লিখিত, যেহেতু এটা ক্ষুদ্র সংবিধান, সেহেতু এখানে সংবিধানটাকে হাইলাইট করা হয়, অর্থাৎ সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়। এখানে আইনসভা বড় নয়। দেখো, সুপরিবর্তনের সংবিধানে আইনসভার ক্ষমতা বেশি, আর সাংবিধানিক ক্ষমতা কম, সংবিধানকে প্রাধান্য দেওয়া হয় কম। কিন্তু দুষ্পরিবর্তনের সংবিধান এবং মার্কিন সংবিধান হচ্ছে তোমার লিখিত সংবিধান, তাই এখানে সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে। মার্কিন সংবিধানের 6 নম্বর ধারায় বলা হয়েছে যে মার্কিন সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, আর এই সর্বোচ্চ আইনকে সবাই মেনে চলবে। দেশের শাসন বিভাগ মেনে চলবে, দেশের আইন বিভাগ মেনে চলবে। তাহলে মার্কিন আইন বিভাগ, শাসন বিভাগ সব হচ্ছে তোমার মার্কিন সংবিধানের অধীন। 5 নম্বর বৈশিষ্ট্য মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে। ফেডারেল স্ট্রাকচারকে মার্কিন শাসন ব্যবস্থাতে এবং রাজনীতিতে গ্রহণ করা হয়েছে। শাসন ব্যবস্থাকে ক্ষমতা বন্টনের দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়, এককেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকারে একটাই মাত্র সরকার থাকবে, আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার থাকবে না। জাতীয় স্বার্থে শুধু কেন্দ্রীয় স্তরে একটা সরকার থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের উভয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটা কাঠামো, সেই কাঠামোতে একদিকে যেমন জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে, অন্যদিকে আঞ্চলিক স্বার্থগুলির মধ্যে সমন্বয় সাধনের জন্য আঞ্চলিক স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে। যার ফলে
একদিকে কেন্দ্রীয় সরকার গড়ে ওঠে, আর একদিকে রাজ্য সরকার গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা একেও কেন্দ্রিক সরকার নয়। এখানে 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 জুডিশিয়ারি ব্যবস্থা আছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট রয়েছে আদালত হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলছি কোন কোন যুক্তির ভিত্তিতে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধান লিখিত হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে। তো মার্কিন সংবিধান লিখিত, আর মার্কিন সংবিধান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের ব্যবস্থা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধ মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রীয় আদালত, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট আছে। সুতরাং এবং দ্বৈত নাগরিকতা আছে। রাজ্যগুলির আলাদা সংবিধান, প্রত্যেকটা রাজ্যের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে 50টা অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্যের প্রত্যেকের একটি করে সংবিধান আছে। আবার গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর একটা সংবিধান রয়েছে। তাহলে মোট 51টা সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। দেখো, পৃথিবীতে যত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কিন্তু প্রকৃতপক্ষে আদর্শ যুক্তরাষ্ট্র ব্যবস্থা না। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা, তারপরে জরুরি পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য আঞ্চলিক সরকার অর্থাৎ রাজ্য সরকারগুলিকে ক্ষমতা কম দেওয়া হয়েছে। কেন্দ্র প্রবণতা অত্যন্ত বেশি। বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিকল্পনা, বিশ্বব্যাপী রাজনীতি এবং বিশ্বে অর্থনীতিকে পরিচালনা করে, এবং ইউনিয়নতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট ভূমিকা আছে। এইসব কারণে কেন্দ্রীয় সরকারকে বিশালভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে তাই অনেকেই মনে করেন যে এটা রিয়াল ফেডারেল স্ট্রাকচার নয়, এটা আসল বা প্রকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়। দেখো, প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে রাজ্যগুলির বিচ্ছিন্ন হওয়ার অধিকার থাকতে হবে, যেটা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের যুক্তরাষ্ট্র কাঠামোতে সেখানে রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা ভোগ করত। ওখানে অবশ্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 1991 সালে। সেখানে তোমরা জানো যে সোভিয়েত রাশিয়া ভেঙে রাশিয়ার বড় রাষ্ট্র তৈরি হয়েছে, আর তার থেকে পরবর্তীকালে এবং তখন 91 সাল থেকে মোট 15টা রাজ্য আলাদা স্বাধীন হয়ে গেছে। যাই হোক, তবু পৃথিবীর মধ্যে বর্তমানে আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যদি আমরা বলে থাকি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। এই ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু আমাদের ভারতবর্ষে নেই। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে কেন্দ্রীকরণটা আরো বেশি। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 6 নম্বর বৈশিষ্ট্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা হলো ফরাসি দার্শনিক মন্টেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল কথা কি? যে ব্যক্তি স্বাধীনতা এবং নাগরিকদের অধিকার রক্ষা করবার জন্য সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগকে আলাদা আলাদা কাজ করতে দিতে হবে। সরকারের আইন বিভাগের কাজ আইন তৈরি করা, তাই আইন বিভাগই আইন তৈরি করবে। এই আইন বিভাগের কাজ অর্থাৎ আইন তৈরি করার কাজ অন্য 2 বিভাগ করবে না। 2, শাসন বিভাগ, সরকারের শাসন বিভাগের কাজ শাসন করা, অর্থাৎ আইন বিভাগ যে আইন তৈরি করেছে সেই আইনকে শাসন বিভাগ প্রয়োগ করবে বাস্তবে, এবং তার সঙ্গে সঙ্গে শাসন বিভাগ প্রয়োজনে তোমার নির্দেশ জারি করবে, সেগুলি আইনের মতোই কাজ করবে। এক্ষেত্রে আইন বিভাগ কোনো হস্তক্ষেপ করবে না শাসন বিভাগের এই কাজে। 3 নম্বর হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। বিচার বিভাগের কাজে আইন বিভাগ এবং শাসন বিভাগ হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়েছে, সেহেতু মার্কিন সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা কংগ্রেসের হাতে আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। 1 নম্বর ধারা এই কথাই বলা হয়েছে যে কংগ্রেস, কেন্দ্রীয় আইনসভা কংগ্রেস আইন তৈরি করবে। আইন তৈরির ক্ষমতা কংগ্রেসকে দেওয়া হলো, আইনসভাকে দেওয়া হলো। 2 নম্বর ধারা এই কথা বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ রাষ্ট্রপতি
তিনি শাসন বিভাগের প্রকৃত প্রধান, তিনি সরকারের প্রধান এবং এবং রাষ্ট্রেরও প্রধান। এই রাষ্ট্রপতি ক্ষমতা ভোগ করবেন, স্বাধীনভাবে ক্ষমতা ভোগ করবেন, এটা সংবিধানের 2 আর্টিকেলে বলা হলো। 3 নম্বর আর্টিকেল অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার কার্য করবে বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট। তাহলে 1, 2, 3 এই 3টি ধারাতে আইন বিভাগের কাজ 1 নম্বর ধারা, 2 নম্বর শাসন বিভাগের কাজ, 3 নম্বর ধারাতে তোমার বিচার বিভাগের কাজ উল্লেখ করা হলো। এইটাকেই বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সংবিধানে গ্রহণ করলো। তাহলে এই কথা বলা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা, কংগ্রেস, শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবে। তারা প্রত্যেকটা বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। এক বিভাগ অপর বিভাগের কাজ করবে না, নিজের কাজটাই করবে, আর এক বিভাগ অপর বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ করবে না এবং নিয়ন্ত্রণ করবে না। এইটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। কিন্তু বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে প্রয়োগ করা সম্ভব হয়নি। তার কারণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে প্রয়োগ করলে 3টি বিভাগের কাজের মধ্যে স্বাধীনতা এতটাই থাকবে যে এক বিভাগ অপর বিভাগের মধ্যে কোনো কোঅপারেশন গড়ে উঠবে না, সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে না, একটা অরাজকতা শাসন ক্ষেত্রে দেখা দিবে, রাষ্ট্র একটা বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দিবে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি বিচার বিভাগের নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ বা রাষ্ট্রপতি বিচার বিভাগের নিয়ন্ত্রণ করেন, তারপরে আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে, আবার আইন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এইভাবে প্রত্যেকটা বিভাগ অপর 2 বিভাগকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ এবং বাস্তবের মধ্যে তফাৎ আছে। তবু পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে শাসনতন্ত্রের একটা বৈশিষ্ট্য হিসেবে গ্রহণ করা হয়েছে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে 7 নম্বর, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি। মার্কিন সংবিধানের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ধারায় যেভাবে ক্ষমতা ভাগের কথা বলা হলো, সেই ধারা অনুযায়ী যদি আইনসভা, কংগ্রেস আইন তৈরি করে, শাসন বিভাগ শাসন করে 2 নম্বর ধারা অনুযায়ী, 3 নম্বর ধারা অনুযায়ী বিচার বিভাগ বিচার করে, তাহলে কি বলতো, এক বিভাগ যদি শক্তিশালী হয় তাহলে আরেক বিভাগের স্বাধীনতা কেড়ে নিবে। আমরা এই কথা জানি, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের মধ্যে এক্সিকিউটিভ বডি, সেখানে কিন্তু এক্সিকিউটিভ বডি হচ্ছে সরকারের মূল ক্ষমতার অধিকারী, কাউন্সিল অফ মিনিস্টার। কিন্তু মার্কিন, এটা সংসদীয় গণতন্ত্রে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকৃত শাসক রাষ্ট্রপতি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা তার হাতে ক্ষমতা কম। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্সিল অফ মিনিস্টার বা ক্যাবিনেটকে কাজ করতে হয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য, অর্থাৎ মার্কিন কংগ্রেসকে মার্কিন রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষে, সেখানে রাষ্ট্রপতির পছন্দ মতো ব্যক্তিদের মন্ত্রিসভায় স্থান দেন। এক্ষেত্রে মার্কিন কংগ্রেসকে রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করেন, আবার রাষ্ট্রপতিকে মার্কিন কংগ্রেস নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিদেশি সন্ধি চুক্তি যেসব সম্পাদন করে আসেন বিদেশ থেকে, সেগুলির অনুমোদন দরকার হয় কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটের দ্বারা। এখানে 2/3 মেজরিটি প্রয়োজন হয়। অনুমোদন যদি না করে তাহলে মার্কিন রাষ্ট্রপতির বিদেশি সন্ধি চুক্তি বাতিল হয়ে যাবে। আমরা এটা লক্ষ্য করেছি প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে প্যারিসে শান্তি বৈঠকে উড্রো উইলসন 14 দফা দাবির মধ্যে 1 দফা দাবি যে ভার্সাই চুক্তিতে সই, বা তিনি যে সব প্রস্তাবগুলো করেছিলেন, যেহেতু জাতিসংঘ গঠিত হয়েছে, সব প্রস্তাবই কিন্তু তিনি দেশে ফিরে গিয়ে মার্কিন সিনেটের তোমার সমর্থন পাননি। মার্কিন সিনেট 2/3 মেজরিটির ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ধি চুক্তি সব বাতিল করে দিয়েছেন। তাহলে আমরা এখানে দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ উচ্চকক্ষ মার্কিন রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করে। এবার হলো বিচার বিভাগ।
দেখো, বিচার বিভাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, মার্কিন কংগ্রেস যদি সংবিধান বিরোধী আইন পাশ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র মানে বিচার বিভাগ সেই আইনকে বাতিল করে দিতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট মার্কিন কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে। আবার বিচারপতিদের তোমার নিয়ন্ত্রণ করে কে? বিচারপতিদের কংগ্রেস নিয়ন্ত্রণ করে। বিচারপতিদের বিরুদ্ধে যদি অনাস্থা, বিচারপতিদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সংবিধান ভঙ্গ হতে পারে, দুর্নীতি হতে পারে, সেই অভিযোগগুলি তোমার কংগ্রেসে 2/3 মেজরিটির ভিত্তিতে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তোমার যদি অভিযোগ প্রমাণ হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারবে মার্কিন কংগ্রেস। তাহলে আমরা দেখলাম নিয়ন্ত্রণ ও ভারসাম্যের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সেপারেশন অফ পাওয়ারকে অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শাসনের ক্ষেত্রে একে অপরকে, অর্থাৎ আইন বিভাগ, অপর দুই বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগকে, শাসন বিভাগ আইন বিভাগকে ও বিচার বিভাগকে, আর বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। এটাই হলো মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি। এটা একটা বৈশিষ্ট্য। 8 নাম্বার, বিচার বিভাগের প্রাধান্য। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হচ্ছে তোমার কে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। ব্রিটেনের মতো মার্কিন বিচার ব্যবস্থা দুর্বল নয়। আবার ভারতের বিচার ব্যবস্থা শক্তিশালী, কিন্তু তার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা আরো বেশি শক্তিশালী। ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড বিচার ব্যবস্থা, অর্থাৎ রাজ্যগুলিতে যে বিচার ব্যবস্থা আছে, রাজ্য উচ্চ আদালত, সেখানে ভারতের বিচার ব্যবস্থাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অধীনে কাজ করতে হয়। অর্থাৎ মানে রাজ্যের বিচার ব্যবস্থা কেন্দ্রীয় স্তরে সুপ্রিম কোর্টে যে সর্বোচ্চ আদালত, তার নিয়ন্ত্রণের বাইরে নয়, তার অধীনে কাজ করতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে সে দেশের অঙ্গরাজ্যগুলিতে যে আদালত রয়েছে, সর্বোচ্চ আদালত রয়েছে, প্রত্যেকটা আদালতই স্বাধীনভাবে কাজ করে, কেন্দ্রীয় আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের অধীনে কাজ করতে হয় না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা মার্কিন সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে, সংবিধানের পবিত্রতা বজায় রাখে, আর সংবিধানে কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে পারে। তাহলে মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা এবং সংবিধানের পবিত্রতা রক্ষা করে। মার্কিন কংগ্রেস যদি সংবিধান বিরোধী আইন পাশ করে, তাহলে মার্কিন বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মার্কিন কংগ্রেসের এই আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে এবং বাতিল হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50টা অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলির মধ্যে বিরোধ বাড়তেই পারে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যে, বা একদিকে একাধিক রাজ্য, অপরদিকে একাধিক রাজ্য, আবার কেন্দ্রের সঙ্গে অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় স্তরের সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বাড়ে, তার মীমাংসা সুপ্রিম কোর্ট করে থাকে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রাধান্য আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আমরা একজন বিচারপতির কথা বলবো, জাজ বা বিচারপতি হিউজেস। তিনি বলছেন যে আমরা মার্কিন সংবিধানের অধীন, অর্থাৎ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, আমরা কিন্তু মার্কিন সংবিধানের অধীনে থাকি। কিন্তু 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 সংবিধান হলো বিচারকরা যা বলেন তাই। আবারও বলছি, আমরা মার্কিন জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীন, কিন্তু মার্কিন বিচারপতিরা যা বলেন তাই হলো সংবিধান। তাহলে এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্টভাবে আমরা জানতে পাচ্ছি যে বিচার বিভাগের প্রাধান্য কতটা সেখানে আছে। 9 নাম্বার, মার্কিন সংবিধানের 9 নাম্বার বৈশিষ্ট্য, মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। দেখো, সরকারের একটা দুটি দিক আছে বা দুটি ভাগ আছে। একটা হলো সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। মার্কিন সংবিধান রাষ্ট্রপতি শাসিত সরকারকে গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের যেমন সংসদীয় গণতন্ত্র আছে, ভারতের সংসদীয় গণতন্ত্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের
সংবিধান মার্কিন রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হচ্ছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রের প্রধান আবার সরকারের প্রধান, কিন্তু যেখানে সংসদে গণতন্ত্র, সরকার প্রধান আর রাষ্ট্রের প্রধানের মধ্যে পার্থক্য আছে। রাষ্ট্রের প্রধানের নামে সরকারের প্রধানের হাতে প্রকৃত ক্ষমতা থাকে, রাষ্ট্রের প্রধানের নামে সর্বোচ্চ শাসক প্রধানের নামে সরকার প্রধান তিনি কিন্তু ক্ষমতা ব্যবহার করেন। আর রাষ্ট্রপতি শাসিত মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয়? মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বগতভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আবার তিনি কিন্তু সরকারের মূল ব্যক্তি, সরকারের মূল ক্ষমতা ভোগ করেন এবং তার হাতেই সব ক্ষমতা। তাহলে রাষ্ট্রপতি তত্ত্বগত এবং বাস্তব উভয় দিক থেকে প্রকৃত ক্ষমতার অধিকারী। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন, 4 বছরের জন্য নির্বাচিত হন। আমাদের দেশের রাষ্ট্রপতি 5 বছরের জন্য, ও দেশের রাষ্ট্রপতি 4 বছরের জন্য। পরপর দুবার কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবে। কিন্তু দেখো, মানে আমরা লক্ষ্য করবো যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট তিনি কিন্তু 3 বারের বেলায়ও রাষ্ট্রপতি হয়েছেন। তার টার্ম শেষ হয়ে যাচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেল। 4 বছর, তারপরে আবার 4 বছর ছিলেন। তার কারণ যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে নির্বাচন করা সম্ভব হয়নি, নির্বাচন করেননি মার্কিন যুক্তরাষ্ট্র। যাই হোক, আমরা একটা লক্ষ্য করব যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে ওটা একটা ব্যতিক্রম যে 3 বার হতে পারে পরিস্থিতি অনুযায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত 4 বছর করে 2 বার 8 বছর থাকতে পারবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাবিনেট আছে বা কাউন্সিল অফ মিনিস্টার আছে, এরা কিন্তু রাষ্ট্রপতির পছন্দ মতো ব্যক্তি, কাউন্সিল অফ মিনিস্টার গঠন করেন রাষ্ট্রপতি। আর আমাদের ভারতবর্ষে কি কাউন্সিল অফ মিনিস্টার গঠন করে কে? মূলত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হন, আর সেই প্রধানমন্ত্রী বা যদি কোয়ালিশন সরকার হয়, কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী তিনি ঠিক করবেন, আর রাষ্ট্রপতি নামে মাত্র মনোনীত করবেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সব ঠিক করবেন। তাহলে এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আলাদা ধরন শাসন ব্যবস্থার ক্ষেত্রে। সেখানকার কাউন্সিল অফ মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারী মাত্র, কখনোই সহকর্মী নয়। নেক্সট বৈশিষ্ট্য 10 নম্বর। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সংবিধানে মৌলিক অধিকারের কথা উল্লেখ করা আছে। দেখো, মৌলিক অধিকার উল্লেখ আছে, কিন্তু মূল যে সংবিধান 1787 থেকে 1789 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলাডেলফিয়া সম্মেলনে যে সংবিধান তৈরি করেছে, সেই সংবিধানে কিন্তু মূল সংবিধানে কিন্তু নাগরিকদের কোনো মৌলিক অধিকার উল্লেখ ছিল না। নাগরিকদের অধিকার সংবিধানে উল্লেখ থাকলে সেগুলি হয় মৌলিক অধিকার, কোনো অধিকারই তাদের উল্লেখ ছিল না। এবার 1791 সালে মার্কিন সংবিধানকে সংশোধন করা হলো 1 বছরে প্রথম থেকে পরপর 10 বার। প্রথম ফার্স্ট সংশোধন, এবং প্রথম সংশোধনে নাগরিকদের অধিকারের বিল অফ রাইটস, অধিকারের বিল পাস হয়, তার মধ্য দিয়ে নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কি কি মৌলিক অধিকার দেওয়া আছে? বাক স্বাধীনতার কথা স্বীকার করা হয়েছে, তোমার মুদ্রা যন্ত্রের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার, এবং তোমার ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, আইনের চোখে সবাই সমানভাবে সুরক্ষিত হবে। আইনের চোখে সবাই সমানভাবে সুরক্ষিত হবে, এটা মার্কিন সংবিধানের কাছ থেকেই ভারতের সংবিধানে 14 ধারায় উল্লেখ করা হয়েছে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে 11 নম্বর। দেখো, 11 নম্বর হচ্ছে তোমার দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা, কেন্দ্রীয় আইনসভা এই কারণে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কাঠামো, সেখানে 50টা অঙ্গরাজ্য আছে, তাদের আলাদা সংবিধান আছে, তাদের আইনসভা আছে। কিন্তু কেন্দ্রীয় আইনসভা সেটাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। দেখো, কেন্দ্রীয় আইনসভা যে দ্বিকক্ষ বিশিষ্ট, এখানে নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব মানে সভা, আর হচ্ছে সিনেট। তাহলে উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা।
দেখো এই যে সিনেট জনপ্রতিনিধি সভা এবং সিনেট, এই দুটো কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে কেন্দ্রীয় আইনসভা কংগ্রেস গঠিত হয়েছে। তাহলে মার্কিন আইনসভার নাম কি? কংগ্রেস। ব্রিটেনের আইনসভার নাম কি? পার্লামেন্ট। ভারতের আইনসভার নাম কি? পার্লামেন্ট। আর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। তো দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা, কেন্দ্রীয় আইনসভা সিনেট, সিনেট হচ্ছে উচ্চ কক্ষ সিনেট, আর নিম্ন কক্ষ জনপ্রতিনিধি সভা। ওখানে কিন্তু সিনেটের ক্ষমতা অনেক ক্ষেত্রে বেশি। তাই বিশ্বের শক্তিশালী দ্বিতীয় কক্ষ, বিশ্বের সব থেকে শক্তিশালী দ্বিতীয় কক্ষ হচ্ছে সিনেট। সিনেটের মতো দ্বিতীয় কক্ষ, শক্তিশালী দ্বিতীয় কক্ষ আর কোনো দেশে নাই। অর্থ বিলের শুধু হেডলাইন পরিবর্তন করতে পারে সিনেট, বাকি সবটাই পরিবর্তন করে দিতে পারে সিনেট। যাই হোক, পরবর্তীকালে আমরা আরো ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো, সেখানে জানবে। 12 নাম্বার, দ্বৈত নাগরিকতা। দেখো নাগরিকতা দুই রকমের হয়। এক নাগরিকত্ব, যেমন ভারতে এক নাগরিকত্ব আছে। আমরা যেমন যে রাজ্যে বাস করি, 28টা রাজ্যে বাস করি, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা, যে যেখানেই বাস করি না কেন আমরা কিন্তু ভারতীয়, উই আর ইন্ডিয়ান। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বাস করেন তারা দু ধরনের নাগরিকত্ব পান। তারা হলো রাজ্যের একটা আলাদা সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, আর সারা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আলাদা আর একটা সার্টিফিকেট আছে। তাহলে একদিকে তারা যে রাজ্যে বাস করে সেই রাজ্যের নাগরিক, আর সারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। অর্থাৎ এইটাকে বলা হয় দ্বৈত নাগরিকতা বা ডুয়াল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপ বা ডাবল সিটিজেনশিপ, এটা মার্কিন সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, এটা হলো 12 নম্বর, হলো 13 নম্বর, এটা লাস্ট বৈশিষ্ট্য, দলীয় ব্যবস্থা। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। দেখো গণতন্ত্রে দলীয় ব্যবস্থা অপরিহার্য। গণতন্ত্রের প্রাণই হলো দলীয় ব্যবস্থা। পার্টি সিস্টেম গণতন্ত্রে থাকতে হবে। মিলিটারি গভর্নমেন্টে পার্টির গুরুত্ব থাকে না। আর কমিউনিস্ট সমাজতান্ত্রিক ব্যবস্থাতে ওয়ান পার্টি সিস্টেম থাকে। আবার হিটলারের মতো নাৎসিবাদী রাষ্ট্রে পার্টির কোনো গুরুত্ব ছিল না। হিটলারের নাৎসি ছিল, ক্ষমতা আসার পরে নাৎসি পার্টির কয়েকজনের নেতার হাতে ক্ষমতা, আর শেষমেশ তোমার হিটলার হাতে সব ক্ষমতা। ওখানে পার্টির কোনো গুরুত্ব নেই, আর সেখানে বিরোধী দলকে স্বীকার করা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে দেশ এবং উদারনীতি গণতন্ত্রের দেশ, সেখানে উদারনীতি গণতন্ত্রে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে, ব্যক্তিগত স্বাধীনতা থাকে, উৎপাদন স্বাধীনতা থাকে, অবাধ ব্যবসা বাণিজ্য থাকে, একাধিক রাজনৈতিক দল থাকে, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে। এই হলো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। এই উদারনীতিবাদী তত্ত্বের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। সেই কারণে সেখানে দলীয় ব্যবস্থা অপরিহার্য। এখানে দুই দলীয় ব্যবস্থা আছে। দুই দলীয় মানে দুটো দলই প্রধানত ক্ষমতায় আসে, একবার এ দল, একবার আরেক দল। মানে দুটি দল হচ্ছে, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। দেখো বর্তমান ডোনাল্ড ট্রাম্প, ইনি হচ্ছেন রিপাবলিকান পার্টি। জো বাইডেন ছিলেন ডেমোক্রেটিক পার্টি। ও ওবামা ছিলেন, তোমরা জানো, উনি কিন্তু ডেমোক্রেটিক পার্টি ছিলেন। তো এই দুটো দল একবার এই ক্ষমতায় আসে, একবার ওই ক্ষমতায়। তো একটা দল থেকে দুবার রাষ্ট্রপতি হতে পারে, আমি আগেই বলেছি। যে যেমন ওবামা দুটো টার্মে রাষ্ট্রপতি ছিলেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প 4 বছর ছিলেন, তারপর তিনি হেরে গেলেন ভোটে, জো বাইডেন আসলেন, এবার আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন। যাই হোক, এই যে দুটো দলের মধ্যে ক্ষমতা হস্তান্তর হয়, ক্ষমতা অর্জন করা সম্ভব হয়, ক্ষমতা আসা, এটাকে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, এদের ক্যারেক্টার এক। এদের আভ্যন্তরীণ ডোমেস্টিক পলিসি বা আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে যে পার্টির রোল, এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে যে ভূমিকা, ও রিপাবলিকানের যে ভূমিকা, তোমার ডেমোক্রেটিক পার্টিরও সেই ভূমিকা। অর্থাৎ এই জন্য এই দেশের মানে দলীয় ব্যবস্থার মধ্যে দুটো দল থাকলেও আদর্শগত দিক থেকে দুটি দলের মধ্যে মৌলিক পার্থক্য নেই। দুই দলই ক্যাপিটালিজমকে বজায় রাখতে চায়, দু দলই সন্ত্রাসবাদ দমনের নামে জাতীয় স্বার্থকে
বিশ্বের বিভিন্ন দেশের উপরে চাপিয়ে দিতে চায়, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ করে তার জাতীয় স্বার্থ সিদ্ধি করবার জন্য। সন্ত্রাসবাদ দমন, মানবাধিকার লঙ্ঘিত হলে মানবাধিকার প্রতিষ্ঠার নামে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ নীতিকে সেইভাবে তৈরি করে। যাই হোক, আমরা যে দলীয় ব্যবস্থা, গণতন্ত্রের প্রাণ, এটা মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে আমরা লক্ষ্য করলাম। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডেমোক্রেটিক স্টেট, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। এখানে একটা রিটেন কনস্টিটিউশন আছে। রিটেন কনস্টিটিউশনের একটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা হচ্ছে 14 নম্বর বৈশিষ্ট্যটা আমি আর প্রথমেই বলা উচিত ছিল। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রস্তাবনা। এটা হলো প্রথম পয়েন্টে দিবে যে প্রস্তাবনা, মার্কিন সংবিধানের একটা প্রস্তাবনা আছে। সংবিধান লিখিত হলে তার একটা প্রস্তাবনা থাকে। তোমরা দেখো না, একটা বইয়ে প্রথমে কি থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, ভূমিকার মধ্যে ওই বইটার মধ্যে কি কি আছে তার একটা ইঙ্গিত দিয়ে থাকে, কোন কোর্সের বিষয় আছে সেটা ইঙ্গিত দেওয়া থাকে। তেমনি মার্কিন সংবিধানের শুরুতেই যে প্রস্তাবনাটা আছে সেটা কিন্তু আমাদের দেশের সংবিধানেও আছে। আমাদের দেশের সংবিধানে যেমন উই দি পিপল অফ ইন্ডিয়া এই কথা বলা আছে, তাই না? ডেমোক্রেটিক শব্দ আছে, সভারেন্টি আছে, সোশ্যালিজম আছে, সেকুলারিজম আছে, ইত্যাদি শব্দ আছে। তো যাই হোক, জাস্টিস আছে। এমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবনা উই দি পিপল অফ ইন্ডিয়া, ভারতের মার্কিন যুক্তরাষ্ট্র ন্যায়, গণতন্ত্র ইত্যাদি এই সমস্ত শব্দগুলি রয়েছে। যাই হোক, মার্কিন সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমার আজকের ভিডিও, আমি আলোচনা আর বাড়াবো না, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এই বলে আমি শেষ করলাম। আর এই ভিডিওগুলো ভালো করে দেখলে তোমরা বিশ্বে যে কম্পারেটিভ পলিটিক্স, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস যে সব এক্সামগুলো হয় সেখানে কিন্তু আমি মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য পড়ালেও আমি কিছুটা কম্পেয়ার করেছি। কম্পেয়ার এবং আলাদা করে ভিডিও বানাবো, কম্পেয়ার করে ভিডিও বানাবো, সেটা পরবর্তী কালে ভিডিও বানাবো। তোমরা আমার সাথে থাকো, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও।